ঠিক আছে, তাহলে আজকে আমরা করবো, আমি শুরু করতেছি ফেসবুক মার্কেটিং পার্ট 2। আমরা গত ক্লাসে করেছিলাম পার্ট 1। আমরা এখানে ফেসবুক মার্কেটিংয়ের বেসিক বিষয়গুলো শিখেছিলাম, ফেসবুক মার্কেটিংয়ের বেসিক স্ট্র্যাটেজিগুলো। দেন আমরা কাজটা জাস্ট শুরু করছিলাম, ফ্যান পেজ তৈরি শুরু করছিলাম। আজকে আমি এটাকে করবো। রাশেদ, লাইটটা অফ করে দাও, লাইটটা অফ করে দাও। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে করেছিলাম, আমরা জাস্ট একটা প্রোডাক্ট কল্পনা করে নিয়েছিলাম, আবুল সাবান। আমরা এটার জন্য আমরা ফেসবুকে প্রচার করতেছিলাম। আচ্ছা, আপনাদের মনে আছে আবুল সাবানের কথা? তাহলে আমরা জাস্ট গত ক্লাসে কল্পনা করে নিয়েছিলাম যে আমাদের একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নাম হচ্ছে আবুল সাবান। এখন আমরা আবুল সাবানকে কী করবো, ফেসবুকের মাধ্যমে দেশে বিদেশে প্রচার করব, এটার ব্র্যান্ড প্রমোশন করব। তো দেখুন, আপনি জানেন কি আবুল সাবান কম দামে আবুল সাবান পেতে ফোন করুন 017 আবুল কোম্পানি। আচ্ছা, এখন আমরা এরপর থেকে কাজ শুরু করতেছি। তাহলে আমাদের যে বেসিক স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আমরা ফ্যান পেজ তৈরি করব। আমরা ফেসবুকে যেভাবে প্রচার করব, আমরা ফেসবুকের জন্য ফ্যান পেজ তৈরি করব এবং গ্রুপ পেজ তৈরি করব। আমাদের ফেসবুকে তিন ধরনের পেজ নিয়ে আমরা কাজ করি। আমি কি গত ক্লাসে বলেছিলাম? 3 ধরনের পেজ। হ্যাঁ, একটা হচ্ছে পার্সোনাল পেজ, একটা হলো পার্সোনাল পেজ, আরেকটা হলো ফ্যান পেজ, আরেকটা হলো গ্রুপ পেজ। তো পার্সোনাল পেজ হলো আমরা যে পেজগুলো ইউজ করি সেগুলো হলো পার্সোনাল পেজ। এখন পার্সোনাল পেজ নিয়ে আমরা কোনো মার্কেটিং করব না, পার্সোনাল পেজ নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের মূলত যে কাজ ফেসবুকে প্রচার নিয়ে, ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে যে কাজটা, সেটা হলো ফ্যান পেজ নিয়ে। আমরা ফ্যান পেজ তৈরি করব। ফ্যান পেজ তৈরি করবো কয়টা? আমরা টোটাল ফ্যান পেজ তৈরি করবো 101টা। 101টা হতে পারে, 1000 একটা হতে পারে, ঠিক আছে, কিন্তু একটা থাকতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কি নিয়ে, কোম্পানির মেইন পেজ নিয়ে, কোম্পানি মেইন পেজ। আর 100টা কি নিয়ে? 100টা হচ্ছে ইনফরমেশন পেজ, ইনফরমেটিভ পেজ। গ্রুপ পেজও সেম, আমরা গ্রুপ পেজে তৈরি করবো 101টা। তার মধ্যে প্রথম একটা কার জন্য? একটা হচ্ছে কোম্পানির মেইন পেজ। আর 100টা কি জন্য? 100টা হচ্ছে ইনফরমেশন পেজ। আমি আপনাদেরকে বেসিক স্ট্র্যাটেজিটা বুঝাই বলি। আমরা এখন যেটা তৈরি করলাম ফ্যান পেজ, এই যে একটা, এটা হচ্ছে কোম্পানির মেইন পেজ। এখানে থাকবে কোম্পানির প্রোডাক্ট,
একটা কোম্পানি যতগুলো প্রোডাক্ট বের করবে সবগুলো প্রোডাক্টের বিবরণ কোথায় থাকবে? মেইন পেজের মধ্যে থাকবে, কোম্পানির মেইন পেজ। দেখুন, তাহলে আমরা করলাম একটা সাবান কোম্পানির জন্য, এবং সাবান কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের অ্যাড এখানে থাকবে। একটা হচ্ছে রং ফর্সাকারী ক্রিম, আর একটা হচ্ছে রং ফর্সাকারী সাবান, আর একটা হচ্ছে রং কালো করা সাবান। এভাবে যতগুলো কি থাকবে, একটা কোম্পানির যতগুলো প্রোডাক্ট থাকবে, যতগুলো ভেরিয়েশন থাকবে, সবগুলো ভেরিয়েশন এখানে থাকবে। মনে করেন একটা কাপড়ের শোরুম, একটা কাপড়ের দোকান, তাহলে ওই দোকানে যদি 300 রকমের কাপড় থাকে, 300 রকমের মানে প্রোডাক্ট থাকে, তাহলে প্রত্যেকটা আইটেমের ছবি সহ বিবরণ এখানে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মানে একটা কাস্টমার সরাসরি দোকানে গেলে যে পরিমাণ যা দেখতে পারবে, যতগুলো আইটেম সে দেখতে পারবে, ফেসবুকের ফ্যান পেজ থেকেও সে সম্পূর্ণ সবগুলো আইটেমই দেখবে। ঠিক আছে, দোকানে গিয়ে সে যেভাবে বিস্তারিত জানবে কোম্পানির ফেসবুক থেকেই সে সরাসরি সেভাবে জানবে। মানে এটা হচ্ছে একটা ভার্চুয়াল শপ, এখানে পারা যাবে না। প্রত্যেকটা প্রোডাক্টের আমরা ছবি তুলে এখানে দেবো, এবং প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত বিবরণ আমরা এখানে দেবো। আর যখন আমরা বাংলাদেশে কাজ করব, বাংলাদেশের কোনো কোম্পানির জন্য কাজ করব, তখন অবশ্যই কন্টেন্টগুলো লিখতে হবে বাংলাতে। আমরা যে দেশের কোম্পানিতে কাজ করব সেই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা কাজগুলো করব, করা যাবে না? আচ্ছা, তাহলে দেখুন, মনে করেন সৃষ্টি ফ্যাশন, তাহলে এই সৃষ্টি ফ্যাশনের এখানে একটা ফ্যাশন হাউস, এটা আমি আরেকটা ক্লাসে তৈরি করছিলাম। তো এই ফ্যাশন হাউসের যতগুলো প্রোডাক্ট থাকবে, এই প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের বিস্তারিত বিবরণ, দাম, ফোন নাম্বার, ডেলিভারি টার্মস সবগুলো এখানে লেখা থাকবে। আরেকটা প্রোডাক্টের ছবি, আরেকটা প্রোডাক্টের বিস্তারিত বিবরণ, সব কিছু এখানে লেখা থাকবে, প্রোডাক্ট, ছবি। তাহলে একটা দোকানের মধ্যে যতগুলো প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্টের ছবি সহ বিস্তারিত বিবরণ আমরা দেবো। এটা দেওয়া যাবে না? এটা সহজ কাজ না কঠিন কাজ? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কোম্পানির মেইন পেজ। কোম্পানির মেইন পেজটা রিপ্রেজেন্ট করবে কি? মানে কোম্পানির কি কি প্রোডাক্ট আছে, টোটাল কোম্পানিটাকেই অথবা টোটাল যে শোরুমটাকেই সবগুলোকেই রিপ্রেজেন্ট করবে। আপনি যদি সরাসরি শোরুমে যান তাহলে তো অনেকগুলো প্রোডাক্ট নাও থাকতে পারে, স্টকে নাও থাকতে পারে। মানে কোনো কাস্টমার যদি সরাসরি শোরুমে যায়, অনেকগুলো প্রোডাক্ট আছে, সেটা স্টক শেষ হয়ে গেছে, তাহলে ওই প্রোডাক্টটা কাস্টমার সরাসরি দেখতে পারবে না। কিন্তু ফ্যান পেজে দেখলে যেটা স্টকে নাই সেটাও দেখবে। আর তাছাড়া সরাসরি দোকানে গেলে আপনার সেলসম্যান ব্যস্ত থাকবে, অনেকগুলো ইনফরমেশন পুরোপুরি দিতে পারবে না ব্যস্ততার কারণে। কিন্তু কেউ যদি ফ্যান পেজ থেকে দেখে, সে আরও ভালোভাবে ইনফরমেশন পাবে। তাহলে আপনারা সবাইকে এভাবে ফ্যান পেজ তৈরি করতে পারবেন? আচ্ছা, এখন আমি দেখাবো ইনফরমেশন পেজ। এখন আমরা যে কোম্পানির জন্য কাজ করব, সেই কোম্পানির জন্য আমাদের প্রথম কাজ হলো একটা ফ্যান পেজ তৈরি করা, এবং সেই ফ্যান পেজের মধ্যে কী থাকবে? কোম্পানির সকল প্রোডাক্ট। ঠিক আছে, এবং এখানে কী বলা থাকবে? বিবরণের মধ্যে মানে কী বলা থাকবে? মানে ইহা কেন ভালো জিনিস। কোম্পানির যখন আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো, তখন আমরা কি লিখবো? মানে ইহা কেন ভালো জিনিস, এই শার্টটা অনেক ভালো, তাই না? মানে সেলসম্যান মানুষকে ইমপ্রেস করার জন্য, কাস্টমারকে ইমপ্রেস করার জন্য যা বলে, ঠিক আছে, আমরা ঠিক সেভাবে কি জিনিসটাকে লিখবো, উপস্থাপন করবো। আর কীভাবে উপস্থাপন করতে হয়, অনলাইনে একটা জিনিস কীভাবে উপস্থাপন করতে হয়, আমি কি সেটা গত ক্লাসে বলেছিলাম। প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো কীভাবে লিখতে হয়? আচ্ছা, এখন আমি বলতেছি যে প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো কীভাবে লিখবেন। ঠিক আছে, তো প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো কীভাবে লিখবেন এটা নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস আছে প্রায়। আচ্ছা, আমরা তো লাস্ট এর আগের করছিলাম, এর আগের ক্লাসে আমরা ফেসবুক শুরুর আগে আমরা করছিলাম একটা সিরিয়াল শেষ করছিলাম, 5 পর্ব কি 6 পর্বের কন্টেন্ট রাইটিংয়ের। ওইখানে আমরা শিখছিলাম যে প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা কীভাবে লিখবো। আপনারা ওইটা দেখে নেবেন, আমি ক্লাসগুলো দেখাচ্ছি যারা আজকে প্রথম। এই যে আমরা কন্টেন্ট রাইটিং, ওয়েব কন্টেন্ট রাইটিং, এই যে পার্ট 1 থেকে 2, 3, 4, 5, 6
আমি 6টা ক্লাসে দেখিয়েছি কীভাবে প্রায় 10 ঘন্টার ক্লাস এখানে, মানে শুধুমাত্র ওয়েব কন্টেন্ট কীভাবে লিখবেন, প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখবেন, এটা অনেক বড় বড় ব্যাপার। আমি এটা দেখিয়েছি প্রায় 10 ঘন্টা লাগছে, আমার 12 ঘন্টা লাগছে প্রায় 6টা ক্লাস। তো আপনারা এই ক্লাসগুলো নিয়ে যাবেন, কারণ ওয়েব কন্টেন্ট যে কোনো কাজ করার জন্য ওয়েব কন্টেন্ট লেখার প্রয়োজন হবে। প্রোডাক্ট ডেসক্রিপশন এটা একটা ওয়েব কন্টেন্ট, আর্টিকেল রাইটিং এটা একটা ওয়েব কন্টেন্ট। তো ওইখানে অনেক বিস্তারিতভাবে আমি বলেছি, তো আপনারা সবাই ওই ক্লাসগুলো নিয়ে যাবেন, 6টা ক্লাস। আমি ওই 6টা ক্লাসের সারসংক্ষেপে আমি বলতেছি যে কীভাবে ওয়েব ইয়ারটা লিখবেন। খুব সংক্ষেপে আমি বলতেছি যে ফেসবুকের পোস্টগুলো কীভাবে তৈরি করবেন, প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখবেন। মনে করেন আমি এই শার্টের প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো। এখন এই শার্টের প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য আমি যেভাবে লিখবো, আমি জাস্ট MS Word লিখে দেখাচ্ছি। আমরা যেটার প্রোডাক্ট ডেসক্রিপশন লাগবে, প্রথমে লাগবে সেটা ছবি। এটা সরাসরি হচ্ছে ক্যামেরা দিয়ে তোলা ছবি হবে। কোথায় গেল? তাহলে আমরা যেটা নিয়ে প্রোডাক্ট ডেসক্রিপশন লাগবো, আচ্ছা আমি সরাসরি ফেসবুকেই যাই। মনে করি সৃষ্টি ফ্যাশনে আমি দিই নতুন একটা শার্ট, এখানে দিলাম, প্রথমে ছবিটা নিয়ে আসি, আপলোড ফটো, ছবিটা প্রথমে ছবিটা নিয়ে আসলাম। এখন ছবিটা যদি এভাবে ডিরেক্ট নিয়ে আসি, তাহলে ছবির মধ্যে কোনো টাইটেল নেই। তাহলে আমি যখন ছবিটা দেবো, এখানে কোনো টাইটেল আছে? তাহলে আমরা যখন ছবিটা দেবো, তখন ছবির মধ্যে আমরা টাইটেল অ্যাড করে দেবো, টাইটেল অ্যাড করে দেবো। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমরা যেটার আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন লাগবো, প্রথমে আমরা ছবিটাকে আমরা তৈরি করে নেব। ছবিটাকে তৈরি করার জন্য প্রথমে লাগবে ছবিটার দেখেন, আমি এই ছবিটাকে আমি তৈরি করব। তৈরি করার জন্য এটার নিচে লাগতে হবে হেডিং। আমি একটু নিচে টেনে নিই, সাদা অংশটা বাড়িয়ে নিই। এখন নিচে আমি এই ছবিটার, আমি যে ছবিটা দিতে চাচ্ছি সেই ছবির ইয়েটা লাগবে।
ঠিক আছে, আমি জাস্ট নর্মালি তৈরি করতেছি, আপনারা কম দামে ভালো মানের সুতির শার্ট। তাহলে আমরা যে ছবিটা দেবো ফেসবুকের ফ্যান পেজের মধ্যে, যে ছবিটা দেবো, যে প্রোডাক্টের ছবি দেবো, সেই প্রোডাক্টের ছবিটা দেবো এবং ছবির নিচে টাইটেল দেবো যে আমি ছবিটা কিসে দিচ্ছি, প্রোডাক্টের সংক্ষিপ্ত পরিচয় দিলাম, যা করে সেভ করলাম। এখন দেখেন, এখন আমি এটা এখানে দেবো আপলোড ফটো। ঠিক আছে, আমরা ছবিটা পাবলিশ হলে বড় হয়ে অনেক মানে বড় করে দেখাবে এবং এই হেডিংটা টাইটেলটা বড় করে দেখাবে। ফেসবুকে কোনো টাইটেল লেখা যায় না, টাইটেল লেখার আলাদা কোনো জায়গা নাই। তো আমরা যখন টাইটেল লিখবো কোনো একটা প্রোডাক্টের কোনো একটা পোস্টের, সেটা ছবির সাথে ছবির সাথে আমরা অ্যাটাচ করেই লিখবো। তাহলে যে কোনো ভিউয়ার এক নজরেই এক পলকে কি, যেমন আমি এখানে লিখলাম এই যে ছোটদের এক্সক্লুসিভ পোশাক, এটা কিন্তু টাইটেল লেখার কোনো জায়গা নেই, কিন্তু আমি এমনভাবে লাগলাম মনে হচ্ছে এটাই টাইটেল, তাই না? এটা ছবির সাথে মিলিয়ে লাগলাম, মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক লেখা, তো যার ফলে এটা মনে হচ্ছে ওটা কি ওই লেখারই একটা অংশ, কিন্তু এটা আসলে লেখার অংশ না। এটা কিসের অংশ? এটা তো ছবির অংশ, বাট আমরা এমনভাবে উপস্থাপন করলাম মনে হচ্ছে এটা লেখারই অংশ, এবং হেডিং হিসেবে এটা আমরা উপস্থাপন করলাম। ঠিক এটা এরকম হবে যখন আমরা এটাকে পাবলিশ করব। ঠিক আছে না? তাহলে আমরা ফেসবুকে যতগুলো ছবি দেবো, একটা প্রোডাক্ট পেজের জন্য যতগুলো ছবি দেবো, সবগুলো ছবি হবে কীরকম, এরকম, মানে প্রত্যেকটা ছবির নিচে কী হবে, টাইটেল লিখে দেবো। যদি আমরা বাংলাদেশের মধ্যে কাজ করি, বাংলাদেশের কোনো কোম্পানির জন্য সমস্ত কন্টেন্ট হবে বাংলায়, আর যদি দেশের বাইরের কোনো কোম্পানির জন্য কাজ করি, যে দেশের কোম্পানির কাজ করি সে দেশের লোকাল ভাষাতেই হবে। আমরা ছবি দিলাম, ছবি দেওয়ার পর আমরা দেবো ডেসক্রিপশন, তাই না? ডেসক্রিপশন বলুন, এখন ডেসক্রিপশন কীভাবে লিখবো? আমি এখানে ডেসক্রিপশন লিখে দেখাচ্ছি। এখন একটা বিষয়, আমরা যেভাবে সাধারণভাবে লিখি, আমরা যখন কোনো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো একটু ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে লিখতে হবে, একটু সামান্য চেঞ্জ হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমরা যখন কোথাও মানে কাগজে কলমে যখন কোনো কিছু লিখি, তখন সেটা যারা পড়ে তারা হচ্ছে পাঠক, আর আমরা অনলাইনে যখন কোনো কিছু লিখি সেটা যারা পড়ে তারা পাঠক না, তারা কি, তারা হচ্ছে দেখক, মানে তারা একটু করে দেখে, পুরোপুরি পড়ে না। দেখেন, আমরা যখন কোনো বই পড়ি, যখন কোনো উপন্যাস পড়ি, কোনো কিছু পড়ি, তখন আমরা অনেক মনোযোগ দিয়ে পড়ি না? ঠিক আছে, এত মোটামোটা উপন্যাস শেষ করে ফেলে, কিন্তু কি অন্য কোনো কিছু আমাদের ইয়া করে না। বাট অনলাইনে কেউ পড়ছেন এত মোটামোটা বই, কেউ পড়ছেন পড়ার? হ্যাঁ, আমরা অত ধৈর্য সহকারে পড়ি না, কারণ এখানে আমাদের অনলাইনে যখন আমরা অত ধৈর্য থাকে না। তো এই জন্য আমরা যখন অনলাইনে কোনো কিছু লিখবো, তখন আমরা এমনভাবে জিনিসগুলোকে উপস্থাপন করবো যেন অ্যাট আ গ্ল্যান্স ভিউয়ার বুঝে ফেলতে পারে।
মানে তাকে যেন খুব বেশি কষ্ট করতে না হয়, কারণ যে জিনিসটা পড়ার জন্য ভিউয়ারকে একটু কষ্ট করতে হবে, সে কি আর ওটা পড়ার চিন্তা করবে না, পড়ার চেষ্টা করবে না। ঠিক আছে, তো আমরা নর্মালি যেভাবে লিখি আমাদের লেখার প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। নর্মালি আমরা যেভাবে উপস্থাপন করি উপস্থাপনের প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। তো দেখুন, মনে করেন আমরা একদম সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই, মানে অনলাইনে কীভাবে জিনিসগুলোকে উপস্থাপন করতে হবে। মানে আমাদের জানা জিনিসই সব কিছু আমাদের জানা জিনিস, বাট আমাদের উপস্থাপন করবে একটু ভিন্নভাবে। মনে করেন গরুর রচনা, আমি একদম সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমরা একটা গরুর রচনা লিখবো, এখানে হচ্ছে আমরা পরীক্ষার জন্য লিখবো, পরীক্ষার খাতার জন্য লিখবো, আর এখানে লিখবো আমরা ইন্টারনেটে একটা ফেসবুকে ফ্যান পেজের জন্য। তো আমরা পরীক্ষার খাতার জন্য যখন আমরা লিখি, আমরা এখানে বড় করে কি লিখি, লিখেন না, তারপর লিখি কি ভূমিকা, তারপর লিখি কি গরুর ইতিহাস, উপকারিতা, তাই না, তারপর প্রকারভেদ, অপকারিতা, এটা সেটা। তারপর কি উপসংহার। এবং আমরা প্রত্যেকটা যখন আমরা লিখি ভূমিকা, এই ভূমিকার জন্য আমরা একটা প্যারা লিখি, না, এখানে অনেকগুলো লাইন মিলে চার পাঁচ লাইন মিলে একটা প্যারা। ইতিহাস যখন লিখি সেটা কি একটা প্যারা। তাহলে আমাদের উপস্থাপনের প্যাটার্নটা হয় এরকম। ঠিক আছে, আমরা যখন গরু রচনা লিখি পরীক্ষার খাতার জন্য আমরা কি এভাবেই লিখবো, তাই না? প্রথমে বড় করে গরু হেডিং, তারপর হচ্ছে কি ভূমিকা, ইতিহাস, উপকারিতা, অপকারিতা, উপসংহার এভাবে লিখবো। কিন্তু এই সিম্পল এই জিনিসটাই আমরা যখন অনলাইনে লিখবো, যখন আমরা ফেসবুকে লিখবো অথবা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে, হোক সেটা ফেসবুকে, হোক সেটা ওয়েবসাইটে, হোক যে কোনো কি প্ল্যাটফর্মে, তখন আমাদের প্যাটার্নটা কীরকম হবে দেখেন। প্রথমে হবে একটা গরুর ছবি, প্রথমে হবে বড় করে একটা গরুর ছবি। আচ্ছা, হ্যাঁ, প্রথমে টাইটেল দেবে। আচ্ছা, এখন দেখেন, ধরেন আমি শুরু থেকে দেখাই। এখন ঠিক এই রচনাটাকে যখন আমি অনলাইনে উপস্থাপন করব, তখন আমি নর্মালি লিখছি কি, যখন আমার পরীক্ষার খাতায় লিখছি অথবা নর্মালি যখন লিখবো তখন আমি জাস্ট গরু লিখে হয়ে গেছে। কিন্তু যখন আমি অনলাইনে উপস্থাপন করব, তখন আমাদের টাইটেলের মধ্যে বৈচিত্র্য থাকতে হবে। এখন টাইটেলে যদি বৈচিত্র্যতা না থাকে তাহলে মানুষ এটার প্রতি আকৃষ্ট হবে না। এখন এমনভাবে লিখবো, এখন সাধারণভাবে লিখবো না, টাইটেলটা হতে হবে একটু অসাধারণ, যেন মানুষকে অ্যাট্রাক্ট করে, তাই না? বলেন, এই সাধারণ মানে একদম নিরীহ গরু, এই নিরীহ গরুকে আমাদেরকে কী করতে হবে, মানে অনেক স্টাইলিশভাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে। বলেন কি লেখা যায়? মানে সৃষ্টির অপার বিস্ময় গরু, হয় না? হ্যাঁ, তারপর গরুর অজানা রহস্য। আমি কি বুঝাতে পারছি? মানে গরুর অজানা রহস্য। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আপনি যদি সাধারণভাবে গরু লেখেন, মানুষ এটাতে প্রতি খুব আকৃষ্ট হবে না। ঠিক আছে, তাহলে গরু কেন শ্রেষ্ঠ? কেন গরু পালন করবে? তাহলে কি আপনারা বুঝতে পারতেছেন? তাহলে আমাদের টাইটেলের উপস্থাপনের ক্ষেত্রে ভিন্নতা থাকবে। আমরা টাইটেলটা নর্মালি যেভাবে সাধারণভাবে লিখি, এখন সেটা সাধারণভাবে হবে না, সেটা একটু অসাধারণভাবে হবে। তারপর এখানে আমরা কোনো ছবি দিই নাই। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? আমি যে কথাগুলো বলতেছি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং এটা প্রত্যেকটার ক্ষেত্রে কাজে লাগবে। জাস্ট আপনারা একটু কথা যদি মনোযোগ দিয়ে শোনেন, এটা যে কোনো কন্টেন্ট লেখার ক্ষেত্রে কাজে লাগবে। আর আমাদের এসইওর কাজের মেইন হচ্ছে কন্টেন্ট রাইটিং।
সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা যে টাইটেলটা সাধারণভাবে না লিখে আমরা লিখবো অসাধারণভাবে, ঠিক আছে? এরপর দেবো একটা ছবি। এই কিসের ছবি? আমি গরু দিয়ে বোঝাচ্ছি, আপনারা গরুর বদলে অন্য কোনো কিছু কল্পনা করে নিতে পারবেন না? হ্যাঁ, আচ্ছা, ছবি। এখন এই গরুর ছবিটা কিরকম হবে? আমরা যখন পরীক্ষার খাতা লাগে তখন আমরা কোনো ছবি দিই না, বাট এখানে আমাদেরকে ছবি দিতে হবে, ঠিক আছে? কারণ এখানে আমরা সব কিছু আমরা দিতে পারি ছবি। এখন ছবিটা কিরকম হতে হবে? ছবিটা হতে হবে ইন্টারেস্টিং ছবি, যে ছবিটা দেখে মানুষের কি হবে, ইন্টারেস্ট গ্রো করবে, যে এই আর্টিকেলটা পড়ার প্রতি মানুষের আগ্রহ তৈরি হবে। মানে ছবি এটা হচ্ছে কি মজার ছবি, মানে সারপ্রাইজিং পিকচার। যে ছবিটা দেখে মানুষকে, যে ছবিটা দেখা মাত্র মানুষ আকৃষ্ট হবে যে না এই আর্টিকেলটা পড়তে হবে, নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, ঠিক আছে? মানে ছবিটা সাধারণ হবে না অসাধারণ হবে, কীরকম হবে? আমরা যে কোনো ছবি নেট থেকে পাবো না। এখন আমরা যদি গরু সার্চ করি, আচ্ছা সমস্যা নেই, আসবে। কি ব্যাপার, আইপিএস অফ হয়ে গেলে কেন? আইপিএস কেন অফ হবে? কারেন্ট চলে গেলে? কারেন্ট ছিল না, দেখুন। আইপিএস কেন অফ হবে? আপনি দেখেন না আইপিএস কেন অফ? আইপিএস লাইন কি অফ ছিল? ফ্যানটা চালানো যাবে না? হ্যাঁ, মনে করে একটা লাগে ল্যাপটপের চার্জ মনে করে আবার এ করে। হ্যাঁ ঠিক আছে। কোনো ডিভাইস দেখেন, কোনো ডিভাইস চলতেছে কিনা, ওদিকে সুইচগুলো অফ করে দাও, প্রিন্টারের সুইচগুলো অফ করে দাও। প্রত্যেকটা জিনিস আমি লেকচার দিলে এগুলো যেন রেকর্ড করি। তুমি আগে থেকে বলো না কেন? এত বছর তুমি মনে করে গেল, তুমি কেন তুমি মনে, আচ্ছা তাহলে কি আপনারা বুঝতে পারছেন? যাই হোক, এগুলো তো আপনারা পারবেন, আমি আর এটা নিয়ে বলতেছি না। আমাদের দুর্ভাগ্যজনকভাবে জিনিসটা রেকর্ড হয়নি। আমি এতক্ষণ যেগুলো বলছি কারেন্ট যাওয়ার পর থেকে আর রেকর্ড হয়নি। ওকে, যাই হোক, এতক্ষণ যেগুলো বলছি এগুলো আপনাদের মনে থাকবে? থাকবে স্যার, মোটামুটি ইয়াটা তো প্রায় তো এক ঘন্টা লেকচার রেকর্ড হয়নি।
আচ্ছা, এখন দেখেন আমি আপনাদেরকে একটু আগে যেটা বোঝালাম আর্টিকেল এবং প্রোডাক্ট ডেসক্রিপশন, ঠিক আছে? তো আমরা কোম্পানির ফ্যান পেজে, কোম্পানির যে মূল ফ্যান পেজ, সমস্যা না, আপনারা শেষ করেন, শেষ। কোম্পানির যে ফ্যান পেজে আমরা লাগবো কি প্রোডাক্ট ডেসক্রিপশন। কোন ফ্যান পেজে? কোম্পানির মেইন ফ্যান পেজে কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে আমরা কী করবো, রিপ্রেজেন্ট করবো। ইটস ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন একটু? আচ্ছা, এখন আমি যে ফ্যান পেজটা তৈরি করলাম, মনে করেন আমি সৃষ্টি ফ্যাশনের একটা ফ্যান পেজ তৈরি করলাম। এখন এই সৃষ্টি ফ্যাশনের ফ্যান পেজে সবগুলো কিসের, কার, কী জিনিস? সবগুলো হচ্ছে প্রোডাক্ট। কার প্রোডাক্ট? সৃষ্টি ফ্যাশনের প্রোডাক্ট। এখন সৃষ্টি ফ্যাশনের প্রোডাক্টে মানুষ লাইক কেন দিবে? আমাদের মূল লক্ষ্য কি? মানুষকে এটাতে লাইক দেওয়ানো। এই ফ্যান পেজে মানুষকে কি করা? লাইক দেওয়ানো। লাইক দিলে কি হবে? যদি 100 জন মানুষ লাইক দেয়, তাইলে 100 জন মানুষ যখন ফেসবুক খুলবে, সাথে সাথে এই পেজ থেকে যে পোস্টগুলো যাবে সেই পোস্টগুলো তার ওয়ালে দেখবে, তার নিউজ ফিডে সেগুলো দেখবে না। যদি 1000 মানুষ যদি লাইক দেয় আমার এই ফ্যান পেজে সৃষ্টি ফ্যাশনে, তখন কি হবে? 1000 মানুষ ফেসবুক খোলার সাথে সাথে, আমি যদি ধরুন কি সৃষ্টি ফ্যাশনের আমি আজকে একটা পাঞ্জাবি তুললাম, আজকে আমার হাউজে একটা কি পাঞ্জাবি তুললাম, সেই পাঞ্জাবির ছবি, গুণাগুণ অনেক কিছু আমি দিলাম। তো এই পাঞ্জাবির একটা কতজন দেখবে? যদি 1000 জন মানুষ যদি আমার এখানে লাইক করে, তাহলে পাঞ্জাবির কতজন দেখবে? 1000 জন। যদি 1 লাখ মানুষ যদি আমার ফ্যান পেজে লাইক করে, তাহলে 1 লাখ মানুষ ফেসবুক খোলার সাথে সাথে, আমরা প্রতিদিন টিভি দেখি, আমরা প্রতিদিন ফেসবুকে দেখি। ফেসবুক দেখা ছাড়া কারো ঘুম আসে? তো ফেসবুক দেখা ছাড়া আমাদের ঘুম আসে না, তো ফেসবুক আমরা খুলবই, তাই না? তো 1 লাখ মানুষ যদি কি হয়, 1 লাখ মানুষ যদি আমার ফেসবুকের ফ্যান পেজে লাইক করে, সৃষ্টি ফ্যাশনের পেজে লাইক করে, তার মানে সৃষ্টি ফ্যাশনের নতুন নতুন কি আসতেছে, প্রোডাক্ট আসতেছে, সবগুলো প্রোডাক্ট 1 লাখ মানুষে দেখবে। আপনি কল্পনা করেন আপনার এই ফেসবুক ফ্যান পেজে 1 লাখ লাইকার আছে, 1 লাখ মানুষ এটার সাথে ইনভলভ আছে। তাহলে আপনার যদি আজকে যদি একটা পাঞ্জাবি যদি উপস্থাপন করেন, পাঞ্জাবির খুব 4-5টা যদি ছবি দেন, খুব সুন্দর 4-5টা ছবি দেন, পাঞ্জাবির অনেকগুলো গুণাগুণ লেখেন, অনেক সুন্দরভাবে যদি প্রোডাক্ট ডেসক্রিপশন লেখেন, ছবি, ঠিকানা, প্রাইস সবগুলো যদি সুন্দরভাবে দেন, উপস্থাপন করেন, তাহলে আপনার একদিনে কি অনেকগুলো পাঞ্জাবি 1 লাখ মানুষকে যদি আপনি বুঝাতে পারেন, এবং সেই 1 লাখ মানুষ কারা? যারা আপনার ফ্যাশন হাউজের ব্যাপারে আগ্রহী। তো 1 লাখ মানুষের সামনে যদি আপনি একটা জিনিস উপস্থাপন করেন এবং মানুষকে যদি মোটিভেট করার চেষ্টা করেন, এখান থেকে কতজন মোটিভেট হবে? কতজন পাঞ্জাবিটা কেনার ব্যাপারে আগ্রহী হবে? 1 লাখ মানুষ থেকে আমরা অন্তত কি 200-300 পাঞ্জাবি সেল আশা করতে পারি না? 200-300 বাদ দেন, 100 চিন্তা করেন। 1 লাখ থেকে যদি কি আপনি একটা পোস্ট দিলে আপনার 100টা পাঞ্জাবি সেল হবে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? একটা পোস্ট দিলে কয়টা? 100টা পাঞ্জাবি। তো একটা পাঞ্জাবির যদি 500 টাকা করে লাভ থাকে, 100টা পাঞ্জাবিতে কত টাকা লাভ থাকবে? 50,000 টাকা লাভ না? তার মানে একটা পোস্ট, ফেসবুকের ফ্যান পেজের একটা পোস্ট সমান কত টাকা? 50,000 টাকা। এই 1 লাখ লাইক না হয়ে যদি কি 10 লাখ লাইক হয়, তখন কি হবে? তখন এটার আরও 10 গুণ হবে না? তখন একটা লাইক, একটা পোস্ট সমান কত? 5 লাখ টাকা। তাহলে একটা পারফেক্ট একটা প্রোডাক্ট ডেসক্রিপশনের কতটা ভ্যালুয়েবল সেটা কি আপনারা বুঝতে পারতেছেন? এই কারণে বিদেশি কোম্পানিগুলো যারা ভালো পোস্ট তৈরি করতে পারে তাদেরকে অনেক স্যালারি দিয়ে রাখে। একটা পোস্টের জন্য কয়েকশো ডলার পর্যন্ত স্যালারি দেয়। কারণ কয়েকশো ডলার দিলে তারা লস নিত, কারণ আপনার একটা পোস্টে কী হবে, অনেক কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে। আমি কি বুঝতে পারছি? তো সেই জন্য একজন ভালো যদি আপনি আর্টিকেল রাইটার হতে পারেন, একজন ভালো যদি এই প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার হতে পারেন, তাহলে প্রচুর কাজ, ঠিক আছে? তো ওনাদের পার্থক্য কী? আপনাকে কোম্পানির রিকোয়ারমেন্ট বুঝতে হবে এবং নিজের চিন্তা করে কাজগুলো করতে হবে কোম্পানির ওয়েলফেয়ারের জন্য। তাহলে আমরা এখানে যেটা করলাম, এখন কথা হচ্ছে এই যে আমরা খুব সহজ একটা হিসাব করলাম যে 10 লাখ মানুষ যদি লাইক করে তাহলে কত? 10 লাখ মানুষ দেখবে আমার কি এরকম পাঞ্জাবি সেল হবে। এখন আমরা খুব স্বাভাবিক একটা প্রশ্ন করে দেখেন যে সৃষ্টি ফ্যাশনের পেজে মানুষ কেন লাইক দিবে? মানুষ কি কেন লাইক দিতে উৎসাহ বোধ করবে? মানুষ, আমরা যদি কোথাও লাইক দিই সেটাকে আমরা নিজের প্রয়োজনে লাইক দিই নাকি কোম্পানিকে বেনিফিট করে দেওয়ার জন্য লাইক দিই? নিজের প্রয়োজনে লাইক দিই। তো আমি যদি সৃষ্টি ফ্যাশনের যদি লাইক দিই, আমি কখনো এটা সৃষ্টি ফ্যাশনে লাইক দেবো না, কারণ আমি জানি যে সৃষ্টি ফ্যাশন কেন পেজটা করছে।
অ্যাডভার্টাইজ করার জন্য, নিজেদের প্রোডাক্টকে সেল করার জন্য, তাই না? তা এবং এটা আমাদের সবার মাথায় থাকে যে একটা কোম্পানি কখনো নিজের প্রোডাক্টে খারাপ বলবে না। প্রোডাক্টটা যতই খারাপ হোক, যতই পচা হোক, কোম্পানিকে বলবে যে আমার একটা পচা প্রোডাক্ট কিনবে না। যতই পচা হোক সে কী বলবে? সে বলবে যে হ্যাঁ একটা ভালো জিনিস, তাই না? তো আমরা যখন কোনো অ্যাডভার্টাইজিং দেখি, আমরা টিভিতে এবং পেপারে যখন কোনো অ্যাড দেখি কি আমরা বিলিভ করি? বিলিভ করি কি করি না? বিলিভ করি না। আমরা স্বাভাবিকভাবে বিলিভ করি না, কারণ এটা আমাদেরকে কী জন্য দেখানো হচ্ছে? আমাদেরকে ইমপ্রেস করা হচ্ছে, ঠিক আছে? এটা আমরা বুঝি, তাই না? আমরা পেপারের অ্যাড দেখে, টিভির অ্যাড দেখে আমরা খুব একটা ইমপ্রেসড হই না। একটুকু বুঝতে পারছেন? তো এখন আমরা যে পেজটাকে তৈরি করলাম, এটা দেখে মানুষ ইমপ্রেস হবে না। আপনি যতই ভালোভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখেন না কেন, কিছু কিছু মানুষ ইমপ্রেস হবে, বাট কি অনেক বেশি মানুষ আপনি এখানে বেশি মানুষের রেসপন্স এখানে আশা করতে পারেন না। ক্লিয়ার? তা আমাদের মূল লক্ষ্য যেটা, যে এখানে লাইক দেওয়া। মানুষ যদি এখানে লাইক দেয় তাহলে অটোমেটিক্যালি আমার পেজ থেকে পাবলিশ হওয়া সব কিছু তার এখন ওয়ালে চলে যাবে, তাই না? তাহলে আমরা আপাতত কাজ করবো কি জন্য? লাইক দেওয়ার জন্য, মানুষের লাইক দেওয়ার জন্য। এখন লাইক দেওয়ার জন্য আমি যেটা করব, এখন আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন দেখলে মানুষ লাইক করবে না, কারণ আমাদের প্রোডাক্টগুলো মানুষের কি, মানুষের দরকার হচ্ছে ইনফরমেশন, তাই না? তো আমরা আলাদা কিছু পেজ খুলবো শুধুমাত্র ইনফরমেশনের জন্য। আমরা একটা পেজ খুলবো কি জন্য? প্রোডাক্টের জন্য। আর অনেকগুলো পেজ খুলবে কি জন্য? ইনফরমেশনের জন্য। সেই ইনফরমেশন পেজ হবে কীরকম? যেমন টাইপ হিসেবে ভাবতে হয়, এটা মানুষের জানা প্রয়োজন না, ঠিক আছে? তাছাড়া এই লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড, তারপর কীরকম কানের দুল পরবে, কীরকম পরবে, মানুষকে ফ্যাশন সম্পর্কে অনেক ধরনের ইনফরমেশন দেওয়া, এটা ইনফরমেশন না? তো কোনো একটা মানুষ যদি দেখে যে একটা পেজ নিয়মিত ফ্যাশন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, তাহলে মানুষ নিজের প্রয়োজনে সেখানে লাইক দিবে না? কারণ আমি যদি এই পেজটা থেকে কী হয়, ইনফরমেশন প্রোভাইড করা হয়। ইনফরমেশনটা কি? যে টাই কীভাবে বাঁধবে, নতুন ফ্যাশন কীভাবে হবে, এই ধরনের ইনফরমেশনগুলো প্রোভাইড করা হয়। তাহলে আমি ওই পেজে লাইক দিয়ে রাখবো, কারণ আমি ওই ধরনের নতুন ফ্যাশনের সাথে আমি আপ টু ডেট থাকতে চাই, ঠিক আছে? তো আমি কি ওই পেজে একটা লাইক দিয়ে রাখবো। লাইক দিয়ে রাখবো কী জন্য? কার প্রয়োজনে? আমার নিজের প্রয়োজনে। আচ্ছা, মনে করেন একটা রেস্টুরেন্ট কী করতে পারে? একটা রেস্টুরেন্টের ধরেন কি হান্ডি রেস্টুরেন্ট। এখন হান্ডির একটা মেইন ফ্যান পেজ থাকবে। এই ফ্যান পেজের মধ্যে কী থাকবে? তাদের যতগুলো আইটেম থাকবে সবগুলো আইটেম কি সিরিয়ালিস্ট সাজানো থাকবে, কোনটার কী দাম সব কিছু থাকবে। হান্ডি কী করবে? আলাদা একটা পেজ তৈরি করবে। ওই পেজ হলে ইনফরমেটিভ পেজ। ওই পেজের মধ্যে কী থাকবে? ওই পেজের মধ্যে থাকবে বিভিন্ন মানে হেলদি টিপস থাকবে, রান্নার কৌশলগুলো থাকবে, এই রান্নার রেসিপি থাকবে। তাহলে একটা পেজে ওদের রেসিপি নিয়ে একটা পেজ তৈরি করলো, এবং ওই পেজে কী থাকবে? শুধুমাত্র রেসিপিগুলো থাকবে। তাহলে যারা রান্না শিখতে চায় তারা নিয়মিত হান্ডির পেজে তারা লাইক দিয়ে রাখবে না? যখন থেকে নতুন নতুন রেসিপি তারা শিখায়, প্রতিদিন একটা অথবা দুটো করে রেসিপি তারা পোস্ট করে। তো আপনি যদি চান, যেমন আজকে আমি একটা পেজ দেখলাম, একটা পোস্ট দেখলাম, বাট সেটা তো আমি কী করবো? হারাই ফেলবো, পরবর্তীতে খুঁজলে তো ওটাকে আর পাবো না। বাট যদি আমি লাইক দিয়ে রাখি, তাহলে ওই পেজ থেকে যতগুলো পোস্ট হবে সবগুলো পোস্ট অটোমেটিক্যালি আমার ওয়ালে চলে আসবে। এটা সুবিধা আমার জন্য। তাহলে তার হান্ডির সাথে যদি আমি অ্যাটাচ থাকতে চাই, অথবা হান্ডির আরেকটা পেজের সাথে যদি আমি যদি রান্না শিখতে চাই, রেসিপি শিখতে চাই, তাহলে আমি ওই ধরনের পেজে লাইক দিয়ে রাখবো। ক্লিয়ার? তাহলে হান্ডি যখন নিজেকে উপস্থাপন করতেছে, হান্ডির যে আইটেমগুলো এগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করতেছে না, বাট হান্ডি যখন কি ইনফরমেশন দিচ্ছে সেগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করতেছে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে হান্ডি রেস্টুরেন্ট কী করতে পারে? একটা পেজ হতে একটা মেইন পেজ থাকবে, সেই পেজে তারা তাদের কি আইটেমগুলো উপস্থাপন করবে। আর যে সাবঅর্ডিনেট যে পেজগুলো থাকবে সেগুলোতে তারা ইনফরমেশন প্রোভাইড করবে। কী ধরনের ইনফরমেশন প্রোভাইড করবে? হতে পারে একটা পেজ হবে রান্নার রেসিপি নিয়ে, তাই না? আরেকটা পেজ থাকবে হেলদি ফুডস নিয়ে। হেলদি ফুডস কোন ধরনের খাবারগুলো স্বাস্থ্যের জন্য উপকারী, কোন ফুডের কেমন কি মানে হেলথ ভ্যালু, এই জিনিসগুলো লাগবে, নিউট্রিশন ভ্যালু এগুলো লাগবে। তারপরে হ্যাঁ আরেকটা লাগবে কি নিয়ে? ফ্রুটস নিয়ে, কোন ধরনের ফল কী জন্য উপকারী, তাই না? এভাবে তারা অনেকগুলো আইটেম নিয়ে ইনফরমেশন পেজ তৈরি করতে পারে না? তো মানুষ যদি কি রেসিপি পেজে যায়, তখন কি হবে? রান্নার রেসিপি দেখাবে, এবং রেসিপির মাঝখানে কী থাকবে? হান্ডি রেস্টুরেন্টের অ্যাড থাকবে। আপনি যে রান্নাটা দেখতেছেন, শিখতেছেন, আপনি যদি একই স্বাদের রান্না পেতে চান, তাহলে একবার এসে খেয়ে দেখতে পারেন। সুন্দর করে কি ওই হান্ডি রেস্টুরেন্টের যে আইটেমটা ওরা করে, সেই আইটেমটা কি ছবি সহ একটু বিবরণ থাকবে। মানে মানুষ ওই পেজের উদ্দেশ্য হচ্ছে মানুষকে শেখানো, তাই না? কিন্তু পাশাপাশি কী হচ্ছে?
অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে যে রান্নার রেসিপি শেখার জন্য দেখতেছে সে কি আগ্রহী না? সে রান্নার ব্যাপারে আগ্রহী, তাই না? তো সে স্বাভাবিকভাবে কি সে একজন কাস্টমার, তখন সে পুরো ফ্যামিলি নিয়ে এখানে আসবে না? আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা মানুষকে ইমপ্রেস করবে কি দিয়ে? ইনফরমেশন দিয়ে নাকি প্রোডাক্ট দিয়ে? কি দিয়ে? ইনফরমেশন দিয়ে। মনে করেন মেলায় দুইটা দোকান, আপনি বাণিজ্য মেলাতে গেছেন, এখানে দুইটা দোকান। একটা দোকান বলতেছে কি যে আসেন আমরা কি একদম খাঁটি দাঁতের মাজন বিক্রি করি, ঠিক আছে? অথবা দাঁতের মাজন বাদ দেন, বিউটি প্রোডাক্টস, মানে আমরা কি বিক্রি করি? বিউটি ক্রিম বিক্রি করি, ঠিক আছে? আরেকটা পাশে আরেকটা দোকান, সে আপনাকে বলতেছে কি যে আমরা কোনো কিছু বিক্রি করি না, আমরা শুধু ইনফরমেশন দিই কীভাবে আপনি হেলদি স্কিন পাবেন, কীভাবে আপনি ন্যাচারাল ওয়েতে কীভাবে রূপচর্চা করবেন, আমরা সেটার কি আমরা পরামর্শ দিই, আমরা কি ইনফরমেশন দিই। তো স্বাভাবিকভাবে আপনি কোন দিকে যাবেন? যেটা আপনাকে কেনার জন্য ডাকতেছে তার কাছে যাবেন, নাকি যে আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য ডাকতেছে তার কাছে যাবেন? ইনফরমেশন দেওয়ার জন্য ডাকতেছে তার কাছে যাবেন। কেন? কারণ তার কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই, সে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে না। আমি কি বুঝতে পারছি? তাহলে আমরা স্বাভাবিকভাবে যা ইনফরমেশন দিচ্ছে তার কাছে যাব। তো আমরা যখন ফেসবুক উপস্থাপন করবো, আমরা এখানে দুইটা দোকান করবো। আপনাকে আমার কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারতেছেন? তাহলে আমরা এখানে মানে দোকান করবো কয়টা? 101টা। সে একটা দোকান কী হবে? আমার প্রোডাক্টগুলোকে উপস্থাপন করবে। আর 100টা দোকান কী হবে? ইনফরমেশন দেবে। এবং 100টা দোকান কী করবে? এক এক রকমের ইনফরমেশন দেবে। আমি যদি একটা বিউটি ক্রিম সেল করি, তাহলে একটা দোকান থেকে আমার কী হবে? বিউটি ক্রিম সম্পর্কে সবগুলো বিউটি ক্রিম থাকবে, বিউটি ক্রিমের গুণাগুণগুলো থাকবে, বিউটি ক্রিমের ছবিগুলো থাকবে। আর বাকি 100টা দোকান থেকে কী হবে? ইনফরমেশন থাকবে। আমার বিউটি ক্রিমের কি বিউটি ক্রিম সম্পর্কে তো কোনো তথ্য থাকবে না, থাকবে কি ন্যাচারাল বিউটি কেয়ার নিয়ে একটা পেজ থাকবে, আর একটা পেজ থাকবে কি ওই এক্সারসাইজ নিয়ে, জিম। মানে আমি দেখবো যে স্বাভাবিকভাবে যারা সৌন্দর্য সচেতন তারা কী বিষয়ে আগ্রহী, ঠিক আছে? তারা ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে আগ্রহী। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ নিয়ে আমি একটা পেজ তৈরি করবো, এখানে অনেকগুলো ফিজিক্যাল এক্সারসাইজ শেখাবো, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট এক্সারসাইজ শিখাতে পারি না। এবং প্রত্যেকটা এক্সারসাইজের মাঝখানে আমি কী করবো? আমার বিউটি ক্রিমের অ্যাড দেবো। কারণ ফিজিক্যাল এক্সারসাইজের সাথে আমাদের বিউটি ক্রিম কি রিলেটেড কিনা? রিলেটেড। কারণ দুটাই কি, যারা সৌন্দর্য সচেতন তারা স্বাভাবিকভাবে কি এক্সারসাইজের প্রতি আকৃষ্ট হবে, তাই না? এটা একটা করলাম। আর একটা করলাম ইয়োগা নিয়ে, বিভিন্ন ইয়োগার কৌশলগুলো শেখালাম, তাই না? এই সবগুলো শেখানোর জন্য আমাদের কীগুলো জানা দরকার আছে? আমরা নেট থেকে সব কিছু কালেকশন করে দিতে পারি। এটা আমি মানে ওই ইয়ার ক্লাসগুলোতে দেখাইছি, আমাদের ওই যে আর্টিকেল টেনের ক্লাসগুলোতে দেখাচ্ছি কীভাবে আমরা ইন্টারনেট থেকে নিয়ে কীভাবে আমরা দেবো, ঠিক আছে? কোনো কিছু আমাদের জানা দরকার নেই। আপনারা কি বিষয়টা সহজ করে বুঝতে পারছেন? আমরা টোটাল করবো কয়টা? পেজ করবো কয়টা? 101টা। তার মধ্যে একটা পেজ হবে আমাদের মূল যে প্রোডাক্টগুলো সেগুলো উপস্থাপন করবে, আর 100টা পেজ হবে কি জন্য? অনলি ফর ইনফরমেশন, ঠিক আছে? এবং সেই ইনফরমেশনগুলি কী হবে? এক ধরনের ইনফরমেশন হবে না। ক্লিয়ার? এগুলা আমার কাস্টমারের প্রয়োজন অনুযায়ী এক একটা পেজে এক এক রকম ইনফরমেশন। একটা পেজে কয়েক ধরনের ইনফরমেশন হবে না, একটা পেজে থাকবে কয়েক রকম ইনফরমেশন একরকম। আমি রেস্টুরেন্টের বিজনেস করব, তাহলে রেস্টুরেন্ট নিয়ে একটা মেন পেজ থাকবে, আর সাবঅর্ডিনেট যে পেজগুলো থাকবে, একটা পেজ বলবে কি শুধু রেসিপি নিয়ে, এখানে রেসিপি ছাড়া এখানে অন্য কোনো কিছু থাকবে না। আর একটা পেজ থাকবে কি নিয়ে হেলদি ফুড নিয়ে, ওখানে শুধুমাত্র থাকবে কি হেলদি ফুডস। আরটা থাকবে ফ্রুটস নিয়ে, ওখানে থাকবে শুধুমাত্র ফ্রুটস। এবং যে কোনো পেজে মানুষ যাক না কেন কী হবে? যে কোনো পোস্টের মাঝখানে, ইনফরমেটিভ পোস্টের মাঝখানে কী দেখবে? আমার মেন পেজের অ্যাড দেখবে না? আমি বিষয়টা দেখাচ্ছি।
যখন আমি বিভিন্ন ক্লাসে এই জিনিসগুলো তৈরি করছি, যেমন মনে করেন আমাদের মূল প্রোডাক্ট হচ্ছে এটা হচ্ছে কোম্পানি পেজ, এটা হচ্ছে বুলবুল বিউটি ক্রিম, ঠিক আছে? মনে করেন আমাদের প্রোডাক্ট হচ্ছে এইটা, তো প্রোডাক্টের ছবি দেখেন, বুলবুল ক্রিম, সেরা ক্রিম, অনেক কিছু আমরা লিখলাম। এখন আমাদের মূল উদ্দেশ্য কি? এই বুলবুল ক্রিমকে সেল করা, অনলাইনে সেল করা। তাহলে আমরা মানুষ এই বুলবুল ক্রিমের পেজে লাইক করবে না, করবে না। তাহলে এখন বুলবুল ক্রিম যারা কিনবে, যারা সম্ভাব্য কাস্টমার, তারা কোন ধরনের ইনফরমেশন পেতে চাইবে? স্কিন কেয়ার, বিউটি কেয়ার, মানে রূপচর্চার বিভিন্ন বিষয়গুলো তারা চাইবে। স্পট কিউর, অনেকগুলো ইনফরমেশন তারা জানতে চাইবে না? তো এখন আমরা আমার এই প্রোডাক্টের যারা কাস্টমার, তাদের আগ্রহর কোন ধরনের ইনফরমেশনগুলো হতো সেগুলো আমি গ্যাস করলাম, সেগুলো গ্যাস করে আমি খাতায় লিখলাম। ধরুন আমি 10টা আইটেম পেলাম। যারা বুলবুল বিউটি ক্রিম কিনবে তারা কি প্রথমত ওই ন্যাচারাল বিউটি কেয়ার নিয়ে আগ্রহী হবে, তারপরে স্পট কিউর ক্রিম নিয়ে আগ্রহী হবে, তাই না? তারপরে আরও অনেকগুলো রূপচর্চার, যে ধরুন কি বিউটি পার্লারের অনেকগুলো টিপস, মেনিকিউর কীভাবে করবে, পেডিকিউর কীভাবে করবে, বিউটি পার্লার টিপস, এগুলো নিয়ে আগ্রহী হবে, তাই না? ফ্যাশন নিয়ে আগ্রহী থাকবে, অনেক বিষয় নিয়ে আগ্রহী থাকবে। আমি সবগুলো নিয়ে লিস্ট তৈরি করলাম এবং প্রত্যেকটা আইটেম নিয়ে আমি এক একটা করে ফ্যান পেজ তৈরি করলাম। আমি ধরলাম যে যারা বুলবুল বিউটি ক্রিমের সম্ভাব্য কাস্টমার, তারা ন্যাচারাল বিউটি কেয়ার নিয়ে তাদেরকে আগ্রহ থাকবে। তাহলে আমি ন্যাচারাল বিউটি কেয়ার নিয়ে একটা ফ্যান পেজ তৈরি করলাম। ফ্যান পেজের নাম কি? ন্যাচারাল বিউটি কেয়ার টিপস। পারা যাবে না? ন্যাচারাল বিউটি কেয়ার টিপস নিয়ে আমি একটা ফ্যান পেজ তৈরি করলাম। তাহলে এই ফ্যান পেজের মধ্যে কোনো কি বুলবুল বিউটি ক্রিমের কোনো নাম আছে? বুলবুল মানে বিউটি ক্রিম, মানে এটা যে বুলবুল বিউটি ক্রিমের পেজ, এটা কি কোনো এখানে করা আছে? এটি উল্লেখ আছে? এটি উল্লেখ নাই, সেটা থাকারও দরকার নেই। কারণ বুলবুল বিউটি ক্রিমের ইন্টেনশন হচ্ছে বিউটি ক্রিম সেল করা, আর এই ন্যাচারাল বিউটি কেয়ারের ইন্টেনশন কি? ইনফরমেশন দেওয়া। জাস্ট এটা হলো ইনফরমেশন প্রোভাইডার। কেন ইনফরমেশন কেন দিবে? পাবলিক ওয়েলফেয়ারের জন্য। আমি কি বুঝতে পারছি? তাহলে এটার উপস্থাপনটা হবে কি, যে পাবলিক ওয়েলফেয়ারের জন্য আমি কিছু তথ্য উপস্থাপন করতেছি, ঠিক আছে? তো মানুষ এই ধরনের পেজ হবে এবং এই পেজগুলোতে নিয়মিত কী ধরনের পোস্ট হবে? এই যে ইনফরমেটিভ পোস্ট হবে। মনে করেন এই একটা পোস্ট, তরমুজ দিয়ে রূপচর্চা, এটা আমি লিখলাম। এই যে গরম পড়তে শুরু করেছে, মানে তরমুজ দিয়ে কীভাবে রূপচর্চা করবে আমি কি সেটা লিখলাম। এটা হচ্ছে আমার পুরো লেখা। এখন লেখার মাঝখানে আমি কী করব? আমি একটা অ্যাড দিয়ে দিলাম কি, যে আপনি জানেন কি পৃথিবীর সেরা ক্রিম কোনটি? বুঝে গেল কি? মানে মানুষ এখানে কী পড়তে আসছে? বুলবুল বিউটি ক্রিম সম্পর্কে জানতে আসছে, নাকি তরমুজ দিয়ে কীভাবে রূপচর্চা করা যায় সেটা? মানুষ রূপচর্চা শিখতে আসছে, তাই না? তো রূপচর্চা শিখতেছে, এর মধ্যে কি হঠাৎ করে পেয়ে গেছে কি বুলবুল ক্রিম। তো বুলবুল ক্রিম পাওয়ার পরে সে যখন দেখবে এখানে সে ক্লিক করবে, এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে? বুলবুল ক্রিমের পেজে। আমি ক্লিক করি, তাকে আমরা বুঝে শুনে কি করলাম, ডাইভার্ট করে আমাদের মূল পেজে নিয়ে আসলাম। তাহলে মানুষ স্বাভাবিকভাবে কি হবে, আমাদের এই পেজে, তখন এই পেজে মানুষ কি করবে? লাইক দিবে। আমরা যেহেতু এই পেজটা কি করে ইনফরমেশন প্রোভাইড করে, মানুষ স্বাভাবিকভাবে এই পেজে লাইক দিবে। তার নিজের প্রয়োজনে মানুষ এই পেজে লাইক দিবে। তো এই পেজে যখন লাইক দিবে, এই পেজ থেকে সে ডাইভার্ট হয়ে আমাদের মূল পেজে আসতে পারবে। মূল পেজে এসে সে প্রোডাক্টের অর্ডার দেওয়া, প্রোডাক্ট কিনা, এটা করতে পারবে। মানে আমরা মানুষকে যে মোটিভেশনের কাজটা আমরা সাবঅর্ডিনেট পেজে করব। আপনাকে মূল কৌশলটা বুঝতে পারছেন? তাহলে আমাদের কোম্পানির পেজ থাকবে কয়টা? একটা পেজ। আর কোম্পানির ইনফরমেশন প্রোভাইডিং পেজ থাকবে কয়টা? কয়েকশো। আপনি যতটা করতে পারেন, ঠিক আছে? এবং মানুষ যদি ধরুন, এখন আমি এই বুলবুল বিউটি ক্রিমটা সেল করব, এখন আমার 100টা কি আছে? ফ্যান পেজ আছে। এখন কেউ যদি ফেসবুকে যদি সার্চ করে যে কয়টা পেজ পাবে, সবগুলো পেজে আমার, এবং সবগুলো পেজে কি বলবে? কার কথা বলবে? কিসের কথা বলবে? বুলবুলের কথা বলবে, তাই না? যেমন কেউ যদি সার্চ করে যে এই ইয়োগা টেকনিক, তাই না? তো ইয়োগা টেকনিক নিয়ে অনেকগুলো পেজ আসবে,
এবং সেই পেজের মধ্যে অনেকগুলো ইয়োগা শেখাবে, মাঝখানে কি থাকবে? শুধু ইয়োগা করলেই হবে না, কি মাখতে হবে? ঠিক আছে। কেউ লেখলো কি যে ফ্রুটস নিয়ে লেখলো যে মানে ফ্রুটস ইন বাংলাদেশ। তো ফ্রুটস ইন বাংলাদেশের মধ্যে অনেকগুলো ফ্রুটস নিয়ে থাকবে, ফ্রুটসের গুণাগুণ নিয়ে থাকবে, মাঝখানে কি থাকবে? ঠিক আছে। কেউ লাগলো কি বিউটি পার্লারের কৌশল, যে কীভাবে আমি কি বিউটি পার্লার বিউটি টিপস। ঠিক আছে। তো বিউটি টিপস নিয়ে লাগলো, কি আসলো? আমাদের বিউটি টিপস নিয়ে অনেকগুলো পেজ চলে আসলো, সবগুলো তো আমাদের পেজ, তাই না? এবং সে মানুষ বিউটি টিপস পড়বে, বিউটি টিপসের মাঝখানে কি থাকবে? কিসের অ্যাড থাকবে? বুলবুলের অ্যাড থাকবে, বুলবুল বিউটি ক্রিমের অ্যাড থাকবে। আপনারা কি এটা কি বুঝতে পারছেন? তাহলে একটা মানুষ ফেসবুকে যেই শব্দ লিখে সার্চ করুক না কেন, আমার যারা সম্ভাব্য কাস্টমার তাদেরকে আমরা বলি লিডস। আপনারা যারা লিডস, যারা সম্ভাব্য কাস্টমার তাদেরকে বলা হয় এসইওর ভাষায় লিডস। তো আমার যারা লিডস, তাদের আগ্রহের বিষয়বস্তু যেগুলো নিয়ে তারা সম্ভাব্য ফেসবুকে সার্চ করতে পারে অথবা গুগলে সার্চ করতে পারে, সম্ভাব্য সবগুলো বিষয় নিয়ে আমি কী করবো? ফ্যান পেজ তৈরি করবো। এবং সে যেই বিষয় নিয়ে এসে যাক না কেন, যেই বিষয় নিয়ে এসে সার্চ করুক না কেন, আমার কোনো না কোনো পেজ সে পাবে না। এবং ওই পেজের মধ্যে কোনো না কোনো পোস্ট, আমার যখন একটা পেজে কয়েকশো পোস্ট থাকবে এবং প্রতিদিন আমি নতুন নতুন পোস্ট অ্যাড করবো। তো যে কোনো পোস্ট সে করুক না কেন, সেখানে সে কী পাবে? বুলবুল পাবে না? ঠিক আছে। এইভাবে আমরা আমাদের ফ্যান পেজের সাবঅর্ডিনেট পেজের মাধ্যমে, ইনফরমেশন পেজের মাধ্যমে আমরা ব্যাপকভাবে ফেসবুকে প্রচার করতে পারি। তো বাংলাদেশ থেকে একটা মানুষরা যারা সৌন্দর্য সচেতন, যারা সৌন্দর্য মানে রূপচর্চা শিখতে চায়, তারা যে কোনোভাবে ফেসবুকে সার্চ করুক না কেন, একজন ফেসবুক ব্যবহারকারী স্বাভাবিকভাবে ফেসবুকে সার্চ করে না? তো সে যেই শব্দ লিখে সার্চ করুক না কেন, মানে শব্দগুলো কোন ধরনের, কিসের রিলেভেন্ট? মানে বিউটি রিলেটেড যে কোনো শব্দ, তাই না? একজন মানুষ যে সম্ভাব্য আমাদের সম্ভাব্য ক্রেতা, সে বিউটি রিলেটেড যে কোনো শব্দ দিয়ে সে ফেসবুকে সার্চ করুক না কেন, করলে কী পাবে? আমাদের ফ্যান পেজ পাবে। আমাদের কোন ধরনের ফ্যান পেজ পাবে? প্রোডাক্ট রিলেটেড নাকি ইনফরমেটিভ? তো ইনফরমেশন রিলেটেড ফ্যান পেজ পেলে সে ওখানে কী পাবে? ইনফরমেশন পাবে না? তার মাঝখানে কী পাবে? বুলবুল বিউটি ক্রিম পাবে। তার মানে একটা মানুষ সে যে কোনো শব্দ লিখে সার্চ করলে কী পাচ্ছে? আমাদের ক্রিম পাচ্ছে। এভাবে লাখ লাখ মানুষকে দেখানো সম্ভব না। আমি কি কৌশলটা বুঝাতে পারছি? তো এখন এগুলোর জন্য যে বিষয়টা লেখা দরকার সেটা হচ্ছে কি আর্টিকেল এবং প্রোডাক্ট ডেসক্রিপশন। ঠিক আছে। আমরা যখন কোম্পানির মেইন পেজের জন্য লিখবো তখন আমরা লিখবো প্রোডাক্ট ডেসক্রিপশন, আর যখন আমরা ইনফরমেটিভ পেজের জন্য লিখবো তখন আমরা কি লিখবো? আর্টিকেল লিখবো। এবং সেই আর্টিকেলে কী থাকবে না? কোনো কমার্শিয়াল উদ্দেশ্য থাকবে না। ঠিক আছে। আমি লিখলাম এই যে হলুদ দিয়ে রূপচর্চা। এখন হলুদ দিয়ে রূপচর্চা, এখানে কি কোনো কমার্শিয়াল উদ্দেশ্য আছে? হলুদ যদি বলে যে রাঁধুনি হলুদ দিয়ে রূপচর্চা, এখানে কি আছে? এখানে কমার্শিয়াল উদ্দেশ্য আছে না? আচ্ছা, বিয়েতে রাঁধুনি হলুদ দিয়ে কিছু করে না? গায়ে হলুদের যে অনুষ্ঠানে, হ্যাঁ, কেন করো না কেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা কি মূল কৌশলটা বুঝতে পারছেন? তো এখন আমরা এভাবে করবো, এরপর আমরা অপটিমাইজেশন করবো। আমরা আগামী ক্লাসে শিখবো অপটিমাইজেশন। এই যে আমরা ফেসবুকে সার্চ করলে যেন পাই, যে কোনো মানুষ ফেসবুকে সার্চ করলে যেন আমাদের ফ্যান পেজটাকে উপরে পাই। ঠিক আছে। আমরা অপটিমাইজেশন করাটা শিখবো। এখন এভাবে আমরা কতটা ফ্যান পেজ তৈরি করতে পারি? আমাদের ফ্যান পেজ তৈরি করতে কোনো বাধা আছে? আমরা একটা প্রোডাক্ট, আমরা শুধু বুলবুল বিউটি ক্রিমকে আমরা মার্কেটিং করবো, এটা হচ্ছে আমরা কত শত কী করতে পারি? আমরা 17টা ফ্যান পেজ তৈরি করতে পারি না? হাজার মার্কেটিং করব, তখন কি আমরা এই আইডি ইউজ করব নাকি আমাদের মেইন? ফেক কেন হবে? ফেক, আপনি ফেক মানুষ না, ফেক কাজ কেন করবেন? কথা হচ্ছে আপনি আরেকটা আইডি খুলবেন, ওখান থেকে আপনি মার্কেটিং করবেন, ওখান থেকে আপনি কাজ করবেন। আপনি চাইলে আপনার পার্সোনাল পেজ থেকে করতে পারেন, বাট সেটা অসুবিধা হতে পারে। ঠিক আছে। আপনি যেটাতে মানে মনে করেন, হ্যাঁ, আমরা একটা ফেসবুকের আইডি খুলে ওখান থেকে আমরা হাজার আমরা তৈরি করতে পারি, ফ্যান পেজ তৈরি করতে পারি একটা আইডি খুলে। আমি যতটুকু বলছি সেটুকু আপনারা বুঝতে পারছেন? তাহলে আপনারা আগামী ক্লাসে একটা পার্সোনাল পেজ তৈরি করবেন, আর একটা প্রোডাক্ট পেজ, মানে কোম্পানির মেইন পেজ,
আর 10টা ক্রিয়েট লিঙ্ক আচ্ছা আমি শুরু থেকে বলি, আপনারা যে কোনো একটা প্রোডাক্ট কল্পনা করবেন, সেই প্রোডাক্ট আমাদের চেনা পরিচয়ের প্রোডাক্ট হবে না। আপনি ধরুন জুস নিয়ে করবেন, জুস, তাহলে প্রাণ জুস, সাইজান জুস, অনেকগুলো জুস আছে না, ওগুলো বাদ আপনি নতুন একটা জুসের কোম্পানি খুলেন, কী হতে পারে জুসের নামটা? আবুল জুস, ঠিক আছে? তো আমাদের প্রোডাক্ট হবে আমাদের মতো। আমি কি বুঝতে পারছি? কারণ আপনি যদি প্রাণ জুস নিয়ে করেন তাহলে আমার বুঝতে অসুবিধা হবে। কেন? এটা আসলে প্রাণ কোম্পানির কাজ নাকি আপনার কাজ, তাই না? আবার প্রাণ কোম্পানির অনেকগুলো কন্টেন্ট আপনি কি ছবিগুলো নিয়ে আসবেন, তাই না, ইমেজ থেকে ভিডিওগুলো নিয়ে আসবেন। বাট আমি চাই ছবি ভিডিও যা হয় সম্পূর্ণ আপনি নিচ থেকে দেন, তাহলে আপনি নিচ থেকে সব কিছু তৈরি করেন। আমি কি বুঝতে পারছি? আপনি যে কোনো একটা প্রোডাক্ট কল্পনা করেন, মনে করেন যে আপনি সেই কোম্পানির মালিক, ঠিক আছে, এবং সেই কোম্পানিটাকে আপনি অনলাইনে প্রচার করবেন, ঠিক আছে? তো প্রচার করার জন্য কী করবেন? একটা কোম্পানির মেইন পেজ, তারপরে 10টা ইনফরমেশন পেজ, এবং সেই ইনফরমেশন পেজগুলো কী দিয়ে হবে? কিওয়ার্ডস দিয়ে, যে আমি যে প্রোডাক্টটা সেল করব, এই প্রোডাক্টে যারা ক্রেতা তারা সম্ভাব্য কোন ধরনের ইনফরমেশন পছন্দ করবে, তাই না? আমি সেই পছন্দের বিষয়গুলো নিয়ে আমি কি 10টা ফ্যান পেজ আপনারা তৈরি করবেন, এবং দেখবেন যে ফেসবুকে সার্চ পেজে সার্চ করলেই আপনার কোনো না কোনো পেজ আসতেছে কিনা, সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার পেজগুলো আসতেছে কিনা। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তো আমি আজকের ক্লাসে আপনাদেরকে যেটা শিখলাম সেটা হচ্ছে ফ্যান পেজ, মানে ইনফরমেটিভ পেজ তৈরি করা, প্লাস কি আর্টিকেল লেখা এবং প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা। আপনার কি এই দুটো বিষয়ের মধ্যে স্পষ্ট পার্থক্য বুঝতে পারছেন? আর্টিকেল লেখা এবং প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? তাহলে আপনারা এভাবে, এটা হচ্ছে মূল কৌশল। আর ওয়েব স্ক্রেপিং, ইন্টারনেট থেকে কীভাবে তথ্যগুলো খুঁজে বের করবেন, কারণ আমি বিউটি পার্লার নিয়ে লিখবো, আমি কি ওই স্পা কীভাবে করবে সেটা আমি শেখাবো, সেটাকে আমাদেরকে জানা দরকার আছে, আগে থেকে স্পা ট্রেনিং করা দরকার আছে। কী করবো আমরা? মানুষকে শিখাতে পারবো না? কোথেকে? উইকি হাউ থেকে। আমরা তো ওগুলো আমি আগের ক্লাসেগুলোতে শিখেছি যে কীভাবে আপনারা ইনফরমেশন কালেক্ট করবেন, যেটা নিয়ে আপনি টোটালি জানেন না সেটা নিয়ে আপনি কীভাবে লিখবেন, ঠিক আছে? আমাদেরকে কোনো কিছু নিয়েই জানতে হবে না, জাস্ট আমাদের জানতে হবে কি আমরা কীভাবে ইনফরমেশন কালেক্ট করবো। তো আপনারা একটা মেন পেজ তৈরি করবেন আর 10টা ইনফরমেশন পেজ তৈরি করবেন, ঠিক আছে? ইনফরমেশন পেজ তৈরি করবেন। তো দেন আগামী ক্লাস আমি শেখাবো অপটিমাইজেশন, যে আমরা ফেসবুকে কিওয়ার্ড সেট করবো, ফেসবুকে অপটিমাইজেশন করবো, অন পেজ অপটিমাইজেশন করবো, অফ পেজ অপটিমাইজেশন করবো। আগামী ক্লাস আমি শেখাবো অপটিমাইজেশন। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন? রাশেদ, কি অনলাইনে ক্লাস হচ্ছে না? আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন বলেন? আপনাকে বলেন। বুঝলি? আচ্ছা, আমি ক্লাস শেষে আপনার সাথে কথা বলবো। আপনি আমাদের ক্লাসের যে রেকর্ডগুলো হচ্ছে ওই রেকর্ডগুলো নেন, ঠিক আছে? পেন ড্রাইভগুলো ওই রেকর্ডগুলো নেন, ওগুলো দেখেন, ঠিক আছে? এছাড়া আমি আপনাদেরকে ওই পরামর্শ দেবো ক্লাস শেষে। আর কারো কোনো কোশ্চেন আজকের ক্লাস নিয়ে? না, খুলতে হবে না। একটা ফেসবুকের ফ্যান পেজ যদি তৈরি করেন, একটা ফেসবুকের অ্যাকাউন্ট যদি আপনার থাকে, একটা ফেসবুকের অ্যাকাউন্ট থেকে আনলিমিটেড ফেসবুকের ফ্যান পেজ তৈরি করা যাবে, ঠিক আছে? যতটা ইচ্ছা অতটা ইউআরএল শর্ট করা যাবে একটা, কিন্তু অ্যাকাউন্ট ফেসবুকের ফ্যান পেজ তৈরি করা যাবে কি আনলিমিটেড। আমি একটা ফেসবুকের অ্যাকাউন্ট থেকে শুরু করছিলাম 2010 সালে, সালমান খান ওই অ্যাকাউন্ট থেকে ওইটা ফ্যান পেজ তৈরি শুরু করেছিলাম 2010 সালে, এখনও চলতেছে, এখনো ফ্যান পেজ, মানে অনেকগুলো ফ্যান পেজ তৈরি করছে, এখনো শেষ হচ্ছে না। বলেন। না, আমাদের যতগুলো ফ্যান পেজগুলো হচ্ছে পার্সোনাল পেজের আন্ডারে। আমি দেখাই, এই যে আমার একটা অ্যাকাউন্ট সালমান খান, আমি যখন হোমে যাব,
ঠিক আছে? তখন আমি যতগুলো ফ্যান পেজ তৈরি করছি সবগুলো এখানে দেখাচ্ছে না? ন্যাচারাল বিউটি কেয়ার, আবুল বিউটি সোপ, এটা সেটা সবগুলো দেখাচ্ছে না? মানে আপনি একটা যদি পার্সোনাল পেজ থাকে তৈরি করেন, ওই পার্সোনাল পেজের আন্ডারে আপনি অনেকগুলো ফ্যান পেজ তৈরি করতে পারবেন। আপনি যে বললেন 100 একটা হবে মেইন পেজ, সবগুলো একটা থেকে তৈরি করুন, সবগুলো একটা থেকে তৈরি করুন, ঠিক আছে? বুঝতে পারছেন? সবগুলো চেঞ্জ হয়ে পেজ ওইখানে চলে আসে। হ্যাঁ, সবগুলো একটা অ্যাকাউন্ট থেকে তৈরি করেন, কোনো সমস্যা নেই। আপনারা কি মোটামুটিভাবে সাধারণভাবে বিষয়টা বুঝতে পারছেন? এটা কি কঠিন বিষয় না সহজ বিষয়? বিষয়টা খুবই সহজ বিষয়, ঠিক আছে? এখন এটা হচ্ছে কে কতটুকু ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারতেছে। আর কার কোনো কোশ্চেন? হ্যাঁ, আচ্ছা এক মিনিট, আপনারা কি ইউআরএল শর্ট করতে পারেন? আমি কি গত ক্লাসে ইউআরএল শর্ট করে দেখিয়েছিলাম? ফ্যান পেজের জন্য ইউআরএল শর্ট করা? আচ্ছা আমি দেখাচ্ছি, এটা 2 মিনিট লাগবে। দেখেন, facebook.com/unilever, এভাবে সরাসরি কি চলে আসবে? ইউনিলিভারের পেজে চলে আসছে না? facebook.com/unilever। এখন যদি আমরা যে পেজটাকে তৈরি করলাম বুলবুল বিউটি ক্রিম, এটা কি? এটা অনেক লম্বা না? এখন এটা বিজনেস কার্ডে লেখা যাবে না, অন্য কোথাও এটা উপস্থাপন করা যাবে না, এটা অনেক লম্বা। কারণ আমরাও এটিকে শর্ট করে কীরকম করতে পারি? এরকম শর্ট করতে পারি, এটাকে বলে ইউআরএল শর্টেনিং। আমরা এখানে লিখবো কি? facebook.com/ দিয়ে আমরা যেটা চাই সেটা লিখতে পারবো। আমি লিখলাম বুলবুল ক্রিম, তাহলে facebook.com/বুলবুল ক্রিম এটা লিখলেই কি চলে আসবে? আমার এই পেজে চলে আসবে। তো এটা করার জন্য আমরা ইউআরএল শর্ট করবো, মানে এই ইউআরএলটাকে শর্ট করবো। শর্ট করার জন্য আমরা যেটা করবো, আমরা প্রথমে ফেসবুকে যাব, আমরা লিখবো এখানে অ্যাড্রেস বারে facebook.com/unilever, ইউজার নেম, facebook.com/username। এরপর আমি কী লিখবো? এখানে আমি পেজটা খুঁজে নেবো, পেজটা খুঁজে নিয়ে আমি দিলাম কি বুলবুল বিউটি ক্রিম, ওই বুলবুল বিউটি ক্রিম কোম্পানি দিলাম। এখন কি ফেসবুক ওয়েব অ্যাড্রেস facebook.com/এর পর আমি কী লিখবো? স্ল্যাশের পর আমি লিখলাম বুলবুল ক্রিম, ক্রিম দিয়ে চেক অ্যাভেলেবিলিটি, এটার অ্যাভেলেবেল আছে কিনা বলতেছে। বুলবুল ক্রিম ইস অ্যাভেলেবেল না থাকলে আপনাকে কি আরেকটা কিছু অ্যাড করতে হবে, হয়তো 1 2 3 অথবা যে কোনো একটা সংখ্যা অথবা কিছু একটু চেঞ্জ করতে হবে। অ্যাভেলেবেল আছে, এখন যদি আমি কনফার্ম করি কী হবে? ইউআরএলটা শর্ট হয়ে যাবে, এবং শর্ট হয়ে কী হবে? আমি যদি এখানে অ্যাড্রেস বারে লিখি www.facebook.com/bulbulcream, সোজা আমার পেজটা চলে আসবে। এটা হচ্ছে ইউআরএল শর্টেনিং, ঠিক আছে? আপনার আমাদের পার্সোনাল পেজটাকেও শর্ট করতে পারেন। অনেকের ফেসবুকের পেজ দেখেন না, facebook.com/আবুল কালাম, ঠিক আছে? তো facebook.com/আবুল কালাম আপনারা জাস্ট কি এই যে এখানে এন্টার ডিজায়ার্ড নেম, এখানে লিখলে কি আপনার ইউআরএলটা শর্ট হয়ে যাবে। মানে পার্সোনাল পেজের ইউআরএল শর্ট করার জন্য এটা, আর ফ্যান পেজের ইউআরএল শর্ট করার জন্য এটা, ঠিক আছে? আমরা আপাতত আমরা নর্মালি যেভাবে ফেসবুকের ঠিকানা দিই, ওই ইমেল ঠিকানা দিয়ে মানুষকে খুঁজে নেয়। যদি আপনি ওভাবে না হলেও চলে, আপনি যদি আপনার ইউআরএলটা শর্ট করেন তাহলে facebook.com/আবুল কালাম, ঠিক আছে? আপনি আপনার বিজনেস কার্ডে ভেবে লিখলেন যে কেউ facebook.com/আবুল কালাম লিখলে সরাসরি আপনাকে চলে আসবে, আপনার ইয়েটা চলে আসবে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আজকের ক্লাস নিয়ে? কার কোনো কোশ্চেন? বুঝিনি। সব এটা আপনি একটা ফ্যান পেজে করা যাবে, একটা অ্যাকাউন্ট থেকে একটা ফ্যান পেজে করা যাবে, বাট আপনি ফ্যান পেজ খুলতে পারবেন অনেকগুলো, জাস্ট কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে ফ্যান পেজ ইউআরএল শর্ট করা যাবে একটা। যদি আপনার অনেকগুলো ইউআরএল শর্ট করার প্রয়োজন হয় তাহলে এইভাবে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে এবং আলাদা আলাদাভাবে ফ্যান পেজ তৈরি করতে হবে, ঠিক আছে? আর কার কোনো কোশ্চেন? আমি আজকের ক্লাস আমি আপনার আলাদা ক্লাসগুলো আলাদা কোশ্চেনগুলো আমি আলাদাভাবে দেবো আপনাকে। আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন? আপনারটা তো দেখাচ্ছে মোট, আমি যখন আমারটাতে করতে গেছি সেখানে মোট আসছে, তাহলে অনেকগুলো খুললে কি মোট আসবে না? না, মোটটা দরকার নাই। আমি বলি এটা ওই স্ক্রিন ছোটো বড় হলে অনেক সময় কি সবগুলো বাটন আসে না, তো সেক্ষেত্রে মোরটা এই যে পেজ থেকে মোর, এটা অনেক সময় স্ক্রিনশট নিতে গিয়ে বলছিলেন যে আচ্ছা ওটা দরকার নাই, ওটা না হলে আপনি এই যে এখানে আছে ক্রিয়েট পেজ, না আমি ওটা বলবো, ওই স্ক্রিনশট যখন নিতে গেছে সিডিতে বলছেন যে ওটা সহ নিতে, আমি অনেক চেষ্টা করছি সমস্যা নেই, ওটা না নিলে সমস্যা নেই। আপনি এটা মানে এটা নিয়ে দেন
ওই মোড়ে আপনি ক্লিক না করে আপনি এখানে ক্লিক করেন, এটা দেখান ক্রিয়েট পেজ, এটাকে ব্লক করে দেখান। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন? রেকর্ডিং হয়নি। কিছুটা, হ্যাঁ পুরোটা রেকর্ডিং হয়নি। ওই product description- লাইক ইডি যোগ করে দিচ্ছে কেন? তো এখানে যেগুলো আছে এগুলোতে ইডি যোগ লাইক হয়ে গেছে এই জন্য, হয়ে গেছে। হয়ে গেছে এই জন্য, মানে লাইক করে ফেলছে এই জন্য। হ্যাঁ বলেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে শুধু ফেসবুক মার্কেটিং বোঝায় না। ফেসবুক মার্কেটিং একটা পার্ট। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টামলার সবগুলোকে বোঝায়। যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে বোঝায়। আমরা অন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করা শিখবো, আর আমরা ফেসবুকটা ভালোভাবে শিখে নিই। তাহলে আমি কাজটা আপনারা বুঝতে পারছেন। আমি আগামী ক্লাসে আপনাদের প্রত্যেকের কাছ থেকে 11টা করে পেজ দেখবো। তার মধ্যে একটা হচ্ছে প্রোডাক্ট পেজ, আর একটা হচ্ছে কি ইনফরমেটিভ পেজ। এবং এটার সুস্পষ্ট লক্ষ্য থাকবে। সুস্পষ্ট লক্ষ্য কি? কোনো একটা প্রোডাক্টকে অনলাইনে কী করা, প্রমোট করা, তাই না? এবং সেই প্রোডাক্টটা হবে কীরকম? নিজস্ব প্রোডাক্ট নাকি অন্য, প্রোডাক্ট দিয়ে করতে পারবো। মানে আপনি নিজে একটা ফ্যাক্টরি দিবেন, ঠিক আছে? আমরা কি মনে মনে ফ্যাক্টরি দিতে পারি না? ঠিক আছে, আপনি সাবানের ফ্যাক্টরি দেন, সেটা সাবানের ফ্যাক্টরিটা হবে কি আপনার পছন্দ মতো নামে, তাই না? আপনি তেলের ফ্যাক্টরি দেন, সেটা হবে আপনার পছন্দ মতো নামে, ঠিক আছে? যেটাই হোক, কোকাকোলা সেল করে, আমরা যদি কোকাকোলা করি, আমরা যদি এরকম কোলা বের করি, সেটার নাম কী হবে? ঠিক আছে, আমাদের পছন্দ মতো নামই হবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।